বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক রাজনৈতিক বিষয়, বিশেষ করে ভূ রাজনৈতিক বিষয়, যদি আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক বেশি আলোচনা করি, কিন্তু বাংলাদেশের রাজনীতি বুঝতে হলেও এবং বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিও আঞ্চলিক এবং ভূ রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। যদিও যারা রাজনীতির মাঠের খেলোয়াড় তারা এটা অনেক সময় বোঝার চেষ্টা করেন না, আর বোঝার চেষ্টা করেন না বলেই নানা রকমের জটিলতার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়। মূলত সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন নিরাপত্তা বিশ্লেষক, প্রাক্তন সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখুন্দ, এবং আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভূ অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। সো মেজর জেনারেল মনিরুল ইসলাম আখুন্দ, বিশ্বজুড়ে এক ধরনের অস্থিরতা এবং নানা রকমের ইকুয়েশন, নানা রকমের সম্পর্কের টানাপোড়েন, নানা রকমের মেরুকরণ, এটা বোঝা আসলে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে যে আসলে আগামী দিনের ওয়ার্ল্ড অর্ডারটা আসলে কোন দিকে যাচ্ছে। এবং একই সঙ্গে যদি আমরা আঞ্চলিক রাজনীতির দিকেও দেখি, সেখানেও এই একই বিষয়, সম্পর্কের নানা টানাপোড়েন দেখতে পাই। আমরা আমাদের নেইবারদের মধ্যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বৈরিতা দেখি, আবার যখন ইস্যুটা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইস্যু হয়ে দাঁড়ায় তখন আবার তাদেরকে মোটামুটি কাছাকাছি দেখি। আবার সাম্প্রতিক কালে আমরা লক্ষ্য করলাম যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যারা নিবিড়ভাবে দীর্ঘকাল ধরে গত কয়েক বছর ধরে গভীর সম্পর্কে আবদ্ধ ছিল, তাদের মধ্যে এক ধরনের টানাপোড়েন, আবার সেটাকে একটা রিশেপ করার চেষ্টাও আমরা লক্ষ্য করছি। এবং অন্যান্য অঞ্চলে আমরা এই আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্য, আমরা টার্কির কথা বলতে পারি, তাদের ভূমিকা, মিয়ানমার এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আসলে আমি মূল ট্রেন্ডটা আপনি কি দেখছেন, যে কোনটা আসলে আমাদের পার্সপেক্টিভ থেকে আলোচনার সামনে নিয়ে আসা দরকার বলে মনে করেন আপনি? ধন্যবাদ দিলুর ভাই। খুবই প্রথমে আমি বলতে চাই যে ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো। চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে যে একটা ট্যারিফ ওয়ার শুরু হয়েছে, বাট এগেন চায়না ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে চলবে না, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও চায়না চলবে না। সো এখানে বড় বড় পাওয়ারগুলো আমরা সবাই আমাদের নিজের স্বার্থটা দেখব, এখানে পার্মানেন্ট কোনো শত্রু বা মিত্র এখানে নাই। তো ইদানিং গত 2-3 মাসে মেনি থিংস আর হ্যাপেনিং সাইমultaneously। এবং একটা কথা কি, যে বিশ্ব এখন ইন দিস গ্লোবাল ভিলেজ, পৃথিবীর যে কোনো আনাচে কানাচে যেটাই হোক না কেন, আলটিমেটলি এটার এফেক্টটা একটু সময় লাগলেও বা দ্রুত হোক, এটার ইম্প্যাক্টটা বাংলাদেশের উপর আসবে। রিসেন্টলি আমি প্রথমে শুরু করতে চাই, রিসেন্টলি চায়না সাউথ কোরিয়াতে বুসানে ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের একটা মিটিং হলো। এটা অনেক আকাঙ্ক্ষিত একটা মিটিং ছিল, এবং আমি যেসব ভিডিওগুলো দেখলাম দেখে এবং যত কিছু পড়লাম, সব কিছু দেখেই মনে হয় যে এই মিটিংগুলো মানুষ দে কনসিডার দিস অ্যাজ এ বক্সিং ম্যাচ, এবং তারপরে তারা অ্যাসেস করার চেষ্টা করে যে কে বিজয়ী হলো, কে বিজিত হলো, এবং সব জায়গায় বলেছে এটা ওয়াজ এ ভিক্টরি ফর চায়না ইন এ সেন্স। বিকজ আমিও আগেও একটা টক শোতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ ওয়ার যে চালু করেছে, এটা একটা সিক্রেট একটা গবেষণায় বের হয়ে আসছে যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমির জন্য এটা ভালো হবে না। এবং একটা ইসে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প যে মেস ক্রিয়েট করেছে, যে সমস্যাটা সৃষ্টি করেছে, ওই কিছুটা ওভারকাম করেছে এই মিটিংয়ের মাধ্যমে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ট্যারিফটা কিছু কমেছে, চায়নার উপর 20% থেকে 10% কমিয়েছে। তারপরে ওদের চায়নাও কিন্তু অ্যাজ এ রিয়াকশন তারা কিছু পদক্ষেপ নিয়েছিল, ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিল। সয়াবিন একটা বড় ইম্পোর্ট করতো তারা মার্কিন যুক্তরাষ্ট্রতে। যুক্তরাষ্ট্রের সাথে চায়নার একটা বিশাল ট্রেড ডেফিসিট, এটা ওভারকাম করার জন্য চায়নাকে অনেক কিছু ইম্পোর্ট করতে হতো, তাদের ইন্টারডিপেন্ডেন্সি অনেকটা বেড়েছে। তারপরে একটা ড্রাগ আছে ফেন্টানিল, এটা ওপিওড বেস একটা ওষুধ তৈরি হয়, এবং এটা
মরফিন থেকে 100 গুণ শক্তিশালী এবং ওপিয়াম থেকে প্রায় 50 গুণ শক্তিশালী। তো এটা নিয়ে রিসেন্টলি কিছু মৃত্যুর খবর আছে এবং এটা চোরাই পথে মার্কিন যুক্তরাষ্ট্রে যেত, এটার উপর একটা ট্যাক্স দিয়েছে। তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে সম্পর্ক একটু ভালো হচ্ছে এবং চায়না যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হলে এই ইম্প্যাক্টটা গ্লোবালি পড়ে এবং ভালো না হলে এটার ম্যাক্সিমামই নেগেটিভ ইম্প্যাক্ট, কিছু কিছু পজিটিভ ইম্প্যাক্ট হয়। গাজাতে যেটা হচ্ছে, ইসরায়েল ইহুদিরা যুগ যুগ ধরে, শতাব্দী ধরে তারা নিজেদেরকে একটা নির্লজ্জ এবং বিশ্বাসঘাতক জাতি হিসাবে পরিচয় দিয়েছে এবং এই শান্তি চুক্তি যখনই আমি পড়েছি আমি বলেছি এটা বাস্তবায়ন খুবই কষ্টকর, বিকজ এই চুক্তির অনেক দেয়ার লট অফ আনআনসার্ড কোয়েশ্চেন্স ইন দিস এগ্রিমেন্ট এবং এই চুক্তি হওয়ার পরেও প্রায় 47 বার ইসরায়েল এই চুক্তিটা ভঙ্গ করেছে এবং তারপরেও প্রায় 100-রও বেশি ফিলিস্তিনি মারা গেছে। তো গাজা চেষ্টা করছে এই চুক্তি মোতাবেক ডেড বডিগুলোকে ফেরত দিতে, বা ডেড বডি যেগুলো দিয়েছে আমার মনে হয় এখন পর্যন্ত 17টা দিয়েছে, 28টা আরও 11টা বাকি আছে। 20 জন জীবিত ইহুদিদের তারা ফেরত দিয়েছে, বাকিগুলো আসলে ইসরায়েল যে পরিমাণ ধ্বংসযজ্ঞ করেছিল ইসরায়েল গাজাতে, ওই বিল্ডিংয়ের স্তূপের নিচে এটা পড়ে আছে, এটা বের করতেও একটা এখন ইজিপ্ট টার্কি মিলে তারা বোধহয় এটা চেষ্টা করছে। মাঝখানে আফগানিস্তান পাকিস্তানের একটা স্কারমিশেস হয়ে গেলো, এখন যদিও একটা সিজ ফায়ার চলছে। পাকিস্তান অভিযোগ করছে যে ওদের একটা সন্ত্রাসী গ্রুপকে তালেবানরা হারবার করছে, ট্রেনিং দিচ্ছে তারা কিছু। আবার দেখলাম থাইল্যান্ডের সাথে ক্যাম্বোডিয়ারও একটা স্কারমিশেস, এবং সব কিছুতেই আমি দেখি ডোনাল্ড ট্রাম্প এসে একটার মধ্যস্থতা করার চেষ্টা করছে। বাট এই ক্রেডিটটা তাকে দিতেই হবে, তার গত 4 বছরেও এটা ইটস ট্রু দ্যাট মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিশিয়েটিভে কোনো যুদ্ধ শুরু হয় নাই এবং সে আসার পরে অন্তত চেষ্টা করছে কিছু কিছু যুদ্ধ থামানোর জন্য। এই ক্রেডিটটা সে যেটাই বলুক না কেন, আমি মনে করি যে দিস ক্রেডিট মাস্ট বি গিভেন টু হিম। সো এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ কী করবে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কোন নৌকাতে পাড়া দিব, কার পক্ষে যাব, উই রিয়েলি হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি জিওপলিটিক্যাল সিচুয়েশন। আমাদের এই এলাকাতে কার কী ইন্টারেস্ট আছে। মায়ানমারের সাথে আমাদের একটা সমস্যা আছে রোহিঙ্গাদের নিয়ে, ভারতের সাথে তো আছেই। বাট এগেন নেইবার্স আর সামথিং দ্যাট ইউ ক্যানট চেঞ্জ। মায়ানমার আজীবন আমাদের নেইবার থাকবে, ভারতও থাকবে, তাদের সাথে উই হ্যাভ টু ডেভেলপ এ রিলেশনশিপ অফ মিউচুয়াল বেনিফিট। এবং এই অগাস্টের আন্দোলনের পরে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ভারত মিডিয়া এবং অন্যান্য জায়গায় যেভাবে নেগেটিভ নিউজ বাংলাদেশ সম্পর্কে আসছিল, নট গুড ফর নাইদার অফ দি কান্ট্রিজ। আমাদেরকে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড, উই হ্যাভ টু লিভ টুগেদার অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট how both the countries or all the 3 countries can be benefited. থ্যাংক ইউ। আমি আসছি আবার আপনার কাছে, পারভেজ করিম আব্বাসি। জি, ওটা নিয়ে বলি, এটার উপরে ইলাবোরেট করব। শুরুটা করলে আমরা বুঝতে পারবো। জি, প্রথমত আমি বলবো যে ট্রেন্ডটা আসলে কি সেটা বুঝতে চাইছি। প্রথমে ট্রেন্ডটা হচ্ছে, যদি আপনি যদি দেখেন যে এই 5 দিনের যে সফর, আমি ওনার এখান থেকে শুরু করি। এখানে ডোনাল্ড ট্রাম্পের যে এখানে দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়াতে এই 5 দিনের যে ঝটিকা সফর, এতে সাময়িকভাবে আমরা যেটাকে বলি স্বল্প মেয়াদি কী কী লাভ হয়েছে এটা দিয়ে শুরু করি একে একে। উনি বলেছেন অনেক অংশে, তো আমি এটা এখানে কিছু কিছু সম্পূরক হিসাবে আমি এখানে চেষ্টা করব বলার জন্য। প্রথমত এখানে হচ্ছে ট্রাম্প চলে আসলেন হচ্ছে মালয়েশিয়াতে, এবং ওখানে হচ্ছে যে আসিয়ানের সাথে ওখানে হচ্ছে আসিয়ান এখানে সামিটে এখানে যোগদান করার জন্য, এবং এখানে অফকোর্স ওখানে পিস দ্য রেজিস্ট্যান্স যেটাকে বলে, যে এখানে হচ্ছে যে সেন্ট্রাল যে এখানে আপনার বলবো যে আইটেমটা ছিল হচ্ছে থাইল্যান্ড এবং হচ্ছে ক্যাম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি দেখানো, ওভারসি করা, এবং হচ্ছে বর্ডারে যেখানে কনফ্লিক্ট হচ্ছে ওখানে ডিমিলিটারাইজেশনটা করা। এর জন্য হচ্ছে ট্রাম্প যেটা করাতে হয়েছে, এটা হচ্ছে আরেকটা ফেদার ইন হিজ ক্যাপ। কেন ইন্ডিয়া পাকিস্তানের এখানে সীমান্ত সংঘর্ষ ওটা থামানোর জন্য ট্রাম্প তো নিজেই পাবলিকলি স্টেট করছেন, এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির, ওনারা হচ্ছে যে ওনাকে পাবলিকলি ওনাকে হচ্ছে ক্রেডিট দিয়েছেন যে যুদ্ধ বিরতিটা আনার জন্য। এটা হচ্ছে 1। 2, আসিয়ান দেশগুলো সবই হচ্ছে যে এখন হচ্ছে একটা যথেষ্ট চাপে আছে, কেন ট্রাম্পের এই শুল্ক নীতির ব্যাপারে বা এখানে শুল্ক যুদ্ধ করার জন্য, ট্যারিফ ওয়ারের জন্য। তো এখানে হচ্ছে যে প্রত্যেকটি দেশের সাথে এখানে একটা আলাদাভাবে হচ্ছে এখানে একটা সমঝোতা করা, এবং হচ্ছে যে কথাটা হচ্ছে যে এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের এখানে পলিসি আপনার পছন্দ নাই হতে পারে, তা ইলেকট্রোরেটের জন্য খুব এখানে হচ্ছে যে এটা আমার মনে হয় যে কিছু কিছু জিনিস তাদের জন্য এটা যথেষ্ট দেখে মনে হয় যে ওদের কাছে এটা অ্যাপ্রুভাল পায়। যেমন এই 2017 সালের সময় যখন ট্রাম্প যখন ক্ষমতায় আসছিলেন, তখন কিন্তু আসিয়ান যতটুকু রপ্তানি করতো যুক্তরাষ্ট্রের বাজারে,
2024-এর পর কিন্তু এটাকে এই রপ্তানি দ্বিগুণ হয়ে গেছে। তো যেহেতু ট্রাম্প যখন হচ্ছে শুল্ক বাড়ালেন এখানে যুক্তরাষ্ট্র এখান থেকে, তো তখন অবভিয়াসলি এখানে হচ্ছে যে ওনার এমফেসিস হচ্ছে রিনেগোসিয়েশনের মধ্যে জিনিসটা হচ্ছে ফান্ডা যেটাকে বলে বা হচ্ছে যে অবজেক্টিভ তিনটি। এক, যুক্তরাষ্ট্রের পণ্যগুলোকে হচ্ছে এখানে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ানের মার্কেটে এখানে শুল্কটা কমাতে হবে। 2, যুক্তরাষ্ট্র থেকে ডিফেন্স রিলেটেড ইকুইপমেন্ট কিনতে হবে। এবং 3, এখানে হচ্ছে যে রেয়ার আর্থ মেটালস, যেটা হচ্ছে যে আমাদের নেক্সট ফ্রন্টিয়ার, ওখানের জন্য হচ্ছে যে সোর্স করার জন্য ওটাকে অবটেইন করার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্রকে সুযোগটা করে দিতে হবে। এইটাই হচ্ছে এটা। এবং এর মধ্যে মালয়েশিয়ারও তো একটা এখানে যথেষ্ট এখানে একটা ইন্টারেস্ট ছিল, কেন ওদের মাইক্রন বলে একটা ফার্ম আছে যারা হচ্ছে $10 বিলিয়ন খুব উন্নত মানের সেমিকন্ডাক্টর এখানে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে। তো ওখানের উপরে হচ্ছে যে শুল্ক ছাড় পেলে আসিয়ান দেশগুলোর জন্য হচ্ছে যথেষ্ট এখানে স্বস্তির কথা। দ্বিতীয় লেগে যদি দেখেন একটা মেথড টু দ্য ম্যাডনেস আছে, কেন ট্রাম্পকে আমরা শুধু পাগল বললে কিন্তু এটা হচ্ছে যে আমাদের হচ্ছে এটা বলবো যে অদূরদর্শিতার এখানে পরিচয় দেয়। জাপানের যে প্রথম নবনিযুক্ত যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানে তাকাচি, তো উনি হচ্ছে যে মানে হচ্ছে যে হার্ড রাইট, এবং হচ্ছে শিনজো আবের হচ্ছে উনি রাজনৈতিক শিষ্যা, এবং তার সাথে সাথে উনি হচ্ছে যে উনি মানে এই সানে তাকাচি হচ্ছে যে বিশ্বাস করে যে জাপান হচ্ছে মিলিটারিলি আরও বেশি অ্যাসার্ট করা উচিত, যুক্তরাষ্ট্রের সাথে আরও বেশি ইকোনমিক্যাল এবং মিলিটারি এনগেজ করা উচিত, এবং 3 নম্বর হচ্ছে জাপান তার ডিফেন্স বাজেটটা বাড়ানো উচিত, 2% অফ দ্য জিডিপি এটা কন্ট্রিবিউট করার জন্য। যুক্তরাষ্ট্রকে মডিফাই করার জন্য, যুক্তরাষ্ট্রের একটা অ্যাকিউজিশন ছিল যে জাপান তার ডিফেন্সের উপর খরচ করে না, এবং এটা যুক্তরাষ্ট্রকে অনেক বেশি এটাকে খরচটা বেয়ার করতে হয়, কেন যুক্তরাষ্ট্রের 53,000 সেনা হচ্ছে যে শুধু জাপানে এখানে আছে, লার্জেস্ট এখানে হচ্ছে আর্মি, ইউএস আর্মি কনসেন্ট্রেশন। তো প্রথমে ট্রাম্পকে কি দেওয়া হলো, প্রথমে এখানে কমিটমেন্ট হলো যে নেক্সট 10 বছরে $550 বিলিয়ন জাপান বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে, এবং ওদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করার জন্য। এবং যুক্তরাষ্ট্রের এখানে যেটা আরেকটা অভিযোগ ছিল যে বহু বছর ধরে জাপান তার এই আপনার যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে যে কৃষি পণ্য আমদানি করে না, বিশেষত চাল। তো এই চালটা যেখানে আছে এটা হচ্ছে যেখানে জাপান হচ্ছে এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে। তো এবং তার জন্য কি হয়েছে যে শুল্ক যেটা আছে বিশেষত গাড়ির উপর যে শুল্কটা, এটার জন্য হচ্ছে 27.5% থেকে 15% দিয়েছে। তো জাপানের জন্য বড় বড় কোম্পানি যেমন টয়োটা, হোন্ডা, নিসান, তাদের জন্য একটা বিশাল বড় লাভ হচ্ছে। এরপর এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির দিকেও কিন্তু একদিকে হাঁটছে। 3 নম্বর উনি কি চলে গেল কি হচ্ছে সাউথ কোরিয়াতে এখানে অ্যাপেক মিটিংয়ে। তো অ্যাপেক সামিটে উনি যখন গেলেন তখন ওখানেও কিন্তু হচ্ছে সাউথ কোরিয়ার যে নবনির্বাচিত হচ্ছে প্রেসিডেন্ট লি, উনি কিন্তু এখানে প্রথমে উনি কমিট করলেন যে হচ্ছে $220 বিলিয়ন ওরা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করবে এবং হচ্ছে ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয় করবে। দেখুন আপনি কিন্তু একটা লিঙ্কেজ একের পর এক এখানে কিন্তু চলে যাচ্ছে। এবং তার সাথে সাথে আবার অবভিয়াসলি যুক্তরাষ্ট্র বলেছে যে আমরা তাদের উপরে হচ্ছে যে নানাবিধ যে শুল্ক আছে ওটাকে র্যাশনালাইজ করার জন্য। তো এই জিনিসটা কিন্তু হ্যাঁ, আগে যেমন যে একটা আপনি যদি বলেন যে আগের যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা যেমন জো বাইডেন বা আপনি তার সাথে হচ্ছে বারাক ওবামা, পিভট টু এশিয়া, এইরকম একটা সাটল স্ট্র্যাটেজি না করে অত্যন্ত আমি বলবো যে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসির উপর এমফেসিসটা বেশি আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু ইলেকটোরেটের উপর কিন্তু এটা হচ্ছে একটা প্রভাব, এটা পজিটিভ ইমপ্যাক্ট হচ্ছে। কিন্তু এখন আসি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা, এই বুসানে একটা মিলিটারি এয়ারপোর্টে কোনো আড়ম্বর ছাড়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ডোনাল্ড ট্রাম্পের যে মিটিংটা, এটাই হয়ে গেল হচ্ছে আসল গেম চেঞ্জার। গেম চেঞ্জারে কী হলো, লো হ্যাঙ্গিং ফ্রুটসগুলো যুক্তরাষ্ট্র এবং চীন এখানে ডিসাইড করলো হচ্ছে যে এটার ওইগুলোর উপরে ওরা একটা কম্প্রোমাইজ করার জন্য। এটাকে আমি বলবো যে টেম্পোরারি সেসেশন অফ হস্টিলিটিস। আপনারা কিন্তু যুক্তরাষ্ট্র চীনের মধ্যে কিন্তু কম্পিটিশন কিন্তু বন্ধ হয় না। তো সাময়িকভাবে দুজনের স্ট্রেংথ আর উইকনেস অ্যাকনলেজ করে বলেছে যে কিছু কিছু ব্যাপারে ছাড় দেওয়ার, কিছু কী কী ব্যাপারে ছাড় দেওয়ার আছে খুব সোজাভাবে আমি খুব তাড়াতাড়ি বলি। এখানে হচ্ছে চীন এখানে যেটা বলেছিল, চীন যেহেতু যে যুক্তরাষ্ট্র যখন ওদের উপর 145% যেখানে শুল্ক হার যখন ইম্পোজ করেছিল চীনের এখানে রপ্তানির উপর, চীন তখন পাল্টায় 125% এখানে শুল্ক করেছে। তো চীন কিন্তু যেহেতু এখন সেকেন্ড লার্জেস্ট ইকোনমি এবং হচ্ছে গ্রেট পাওয়ার স্ট্যাটাসের অ্যাসপিরেশন আছে, ওরা কিন্তু পিছিয়ে যায় না। শি জিনপিংয়ের জন্য এটা হচ্ছে প্রেস্টিজ ইস্যু। এবং ওরা দেখেন টার্গেট কী করেছে, যুক্তরাষ্ট্রের সয়াবিন যে আমদানি উনি বললেন এখানে 10টি যুক্তরাষ্ট্রের এখানে
এই স্টেট থেকে যেখানে হচ্ছে ট্রাম্পের সাপোর্টার আছে বেশি হচ্ছে যে কৃষি সমাজ থেকে সয়াবিন আমদানি ওরা বন্ধ করে দিল। এখন এইটার উপর এখন যুক্তরাষ্ট্র বলেছে যে এখন চায়না যেটা করেছে যে না, আমরা এখন হচ্ছে তোমাদের সয়াবিন আমরা এখান থেকে আবার এখানে হচ্ছে যে তোমাদের এখান থেকে আমদানি করব। এই মৌসুমে বোধহয় ওরা এখানে 12.5 মিলিয়ন টন এখানে ওরা হচ্ছে আমদানি করবে সয়াবিন, এবং পরের 3 বছর হচ্ছে প্রায় 25 মিলিয়ন টনের মতো আমদানি করতে। যুক্তরাষ্ট্রের কৃষি সমাজের জন্য বা কৃষি এখানে যে সাপোর্টার যারা আছে ফার্মার্স, ট্রাম্পের জন্য এটা একটা পজিটিভ নিউজ। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র যেদিকে হচ্ছে যে চীনের কাছে ধরা ছিল রেয়ার আর্থ মেটালস, এবং রেয়ার আর্থ মেটালসের মধ্যে হচ্ছে হেভি রেয়ার আর্থ মেটালস যেগুলো হচ্ছে আপনার সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপস বা রিনিউয়েবল এনার্জি বা ইলেকট্রিক ভেহিকলসে পাওয়া যায়। এটা 90% শুধু চীনেই পাওয়া যায়। এবং হচ্ছে এছাড়া হচ্ছে প্রসেসিংয়ের ব্যাপারে হচ্ছে চীনে হচ্ছে একচিটি এখানে একটা স্ট্রেংথ আছে। তো ওই যে রেয়ার আর্থে আছে যে টেম্পোরারি চায়না হচ্ছে এটার উপর এক্সপোর্ট কন্ট্রোল রিস্ট্রিক্ট দিয়েছে, চায়না এটা অ্যালাউ করেছে হচ্ছে এই এক্সপোর্টটা করার জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, চায়নার যুক্তরাষ্ট্রের আরেকটা সমস্যা ছিল হচ্ছে হাই ভ্যালিউ হাইটেক হচ্ছে সেমিকন্ডাক্টরগুলো, যে চীন এটা অ্যাক্সেস করতে চেয়েছিল আমেরিকা, বিশেষত এনভিডিয়া থেকে। যুক্তরাষ্ট্র এটা বন্ধ করে রেখেছিল, এখন আপাতত এটা শিথিল করা হয়েছে। এখন লং স্টোরি শর্টটা কি, আপাতত 6 মাস বা এখানে 8 মাস যুক্তরাষ্ট্র এই 10 মাস এখানে ট্যারিফ ওয়ারে একজন আরেকজনকে যেভাবে টার্গেট করলো, এটা কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য বা বিশ্ব ভূ রাজনীতির জন্য এটা কিন্তু স্বস্তিকর একটা সময় ছিল না। তো এবং যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানি যেমন অ্যাপল, ওয়ালমার্ট, ওরা কিন্তু এখনও কিন্তু চীনে কিন্তু এখনও বেসড আছে, এক্সামশন হয়নি। সো টেম্পোরারিলি শি জিনপিং এবং ট্রাম্প হচ্ছে একটা সিজ ফায়ার ডিক্লেয়ার করেছে, কারণ প্রত্যেকের হচ্ছে ডোমেস্টিক উইকনেস আছে। চীনের অর্থনীতিও কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে গতিটা কমে যাচ্ছে। চীনে কিন্তু হচ্ছে তরুণ বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। চীনে কিন্তু রিয়েল এস্টেটের এখানে হচ্ছে একটা ধস নেমে আসছে, কিন্তু এখানে কিন্তু এই ডেটাগুলো বের হয়ে আসে না। এবং তার চীনে কিন্তু সিসিপি, চাইনিজ কমিউনিস্ট পার্টি, এখানে জেনারেশন লিডারশিপ যেটা রিপ্লেস হতো একের পর এক, শি জিনপিং কিন্তু এটা বন্ধ করে রেখেছে। আর ট্রাম্পও কিন্তু এখন হচ্ছে প্রতিবাদের ঝড় এখানে করছে, নো কিংস এখানে মুভমেন্টটা। তো দুইজনই এখন ডোমেস্টিক ট্রাভেল থেকে ডাইভার্ট করার জন্য একটা বিগ পিকচার এখানে আমি বলবো যে এখানে একটা জেস্চার করলো। কিন্তু চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে কম্পিটিশন চলতে থাকে। এই যে আমি এখান থেকে মিস্টার জেনারেলের কাছে যাচ্ছি, এই যে কম্পিটিশনটা চলতে থাকবে, বলছে সিজ ফায়ার ইজ লাইক এ পজ, মানে এটা তো আসলে, এবং এই বৈরিতাকে আসলে আপনি মনে করেন কিনা যে অদূর ভবিষ্যতে কমবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং চীনের, এবং এর প্রভাবটা আসলে এই অঞ্চলের উপরে কি পড়ছে, আমি ওভারঅল সাউথ এশিয়া আসলে কি পড়ছে সেটাও একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই। অনেক ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাইপোলার ওয়ার্ল্ড ইজ সেফার দ্যান এ ইউনিপোলার ওয়ার্ল্ড। যখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন আনপ্রোটেক্টেড, সে যখন একচ্ছত্র ক্ষমতাবান রাষ্ট্র হবে, তখন সে যেটা চাইবে সেটাই করতে পারবে। তো আমি মনে করি যে পৃথিবীর শান্তির জন্য, গ্লোবাল পিসের জন্য ইউএসএ নিডস এ কম্পিটেন্ট কম্পিটিটর হুইচ ইজ চায়না নাও। রাশিয়া ছিল এক সময় কোল্ড ওয়ারের সময়, এখন চায়না সে অবস্থানে গেছে। বাট এগেন এই ব্যালেন্সটা প্রয়োজন। চায়নার সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না উভয় দেশই বুঝতে পেরেছে যে একে অপরকে ছাড়া চলবে না, যেটা আমি আগে বললাম। আগের দু একটা পয়েন্ট নিয়ে আমি একটু বলতে চাই, ভাই যেটা বললেন যে হ্যাঁ, এই যে বুসানে যে দেখা হলো, আরেকটা ইম্পর্টেন্ট যেটা চায়না পেয়েছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র আরও 20,000 চাইনিজ কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করার একটা লিস্ট বের করেছিল, সেটা তারা বলেছে আপাতত করবে না। এই রেয়ার আর্থ মিনারেল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিনারেল, ওটা একেবারেই মাইক্রোচিপ থেকে শুরু করে রকেট বানানো, এয়ারক্রাফট বানানোর কাজে লাগে, সেটা 1 বছরের জন্য চায়না এখন ছাড় দিয়েছে, একদম অনির্দিষ্টকালের জন্য। সব কিছুতেই একটা ইফস অ্যান্ড বাট এখন আছে, সবাই কন্ট্রোলটা রাখার চেষ্টা করছে। এবং রেয়ার আর্থ মিনারেল 17টা ধরনের রেয়ার আর্থ, এবং যেটা বলে 90% চায়নাতেই থাকে। সো দিস ইজ ওয়ান থিং। এবং আরেকটা জিনিস আলোচনায় খুব একটা আসছে না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েকদিন আগে বলেছে যে আমরা আবার নিউক্লিয়ার টেস্ট শুরু করব, যেটা বিগত 30 বছর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিউক্লিয়ার টেস্টটা করেন। এবং সে বলেছে যে চায়না এখন নতুন করে নিউক্লিয়ার ওয়েপেন বানাচ্ছে, এবং আগামী 5 বছরের মধ্যে তাদের সংখ্যাটা আমাদের থেকে বেশি হয়ে যাবে। আমি যেটা ওয়েবসাইটে পেলাম, এখন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া প্রায় কাছাকাছি 5,500-এর মতন নিউক্লিয়ার ওয়েপেন আছে। এছাড়া ফ্রান্স, চায়নার আছে 600-র মতন, এবং
ডোনাল্ড ট্রাম্প বলছে যে আগামী 5 বছর এটা 5,000 হয়ে যাবে। পাকিস্তান সবারই আছে, এক্সাক্ট সংখ্যাটা আমি জানি না, টোটাল বোধহয় 13,000 12,000 সামথিং নিউক্লিয়ার ওয়েপন আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র যদি নিউক্লিয়ার টেস্ট শুরু করে, আই থিঙ্ক দিস এগেন উইল বি এ গেম চেঞ্জার। এবং তখন আদার চায়না মে অলসো স্টার্ট টেস্টিং। সো এখানে আমরা চাচ্ছিলাম যে নিউক্লিয়ার প্রলিফারেশন হবে না, এটা কন্ট্রোল থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র লিড নিয়ে ইরানের সাথে আলোচনা করেছে, এর মধ্যে এই টেস্টটা কতটুকু গ্লোবাল পিসের জন্য ভালো হবে কিনা জানি না। আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাই যে চায়না কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে তাদের গোল্ড রিজার্ভ ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। এমনি ওয়েবসাইটে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র হ্যাজ দি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ গোল্ড, প্রায় 8,000 মেট্রিক টন, জার্মানি এরকম 3,500, ইটালি, ফ্রান্স, বাংলাদেশে আছে 14.8 মেট্রিক টন। এবং ওয়েব পেজে দেখা যাচ্ছে চায়নার আছে 2,900 টনের মতন। বাট শুনেছি যে তারা নাকি এই বিগত 1-2 বছরে এটা দে হ্যাভ ইনক্রিজ দি অ্যামাউন্ট এবং 5,000 মেট্রিক টনের মতন আছে। কেন এটা চায়না করছে? চায়না চাচ্ছে যে US ডলারের বাইরে ট্রেড যাতে অন্য কোনো ফর্মে হতে পারে, এবং গোল্ড ইজ দি সাবস্ট্যান্স যেটা অ্যাকচুয়ালি এটার উপর ভিত্তি করে কে কতটুকু ওয়েলদি এটা ডিটারমিন করতে পারে। সো দিস উইল এগেন, রাশিয়াও চাচ্ছিল এটা, চীনও চাচ্ছিল এটা, যে এখন সারা পৃথিবীতে কিন্তু ট্রেড হয় US ডলারে, তো এটা অল্টারনেটিভ কি বের করা যায়, এটাও কিন্তু সেই চেষ্টাটা তো অনেকদিন ধরে চলছে। জি, বাট এই রিসেন্ট আপনি দেখেন সোনার দামটা কেন বাড়লো রিসেন্টলি, বাংলাদেশেও বেড়েছে, সারা পৃথিবীতে এটা ইম্প্যাক্ট হয়েছে, বিকজ চায়না অধিক মূল্যে হলেও তারা চেষ্টা করছে এটা তাদের রিজার্ভটা বাড়ানোর জন্য। সো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চায়নার, আমি ব্যক্তিগতভাবে চাই যে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকুক, হ্যাঁ, এটা একটা ব্যালেন্স থাকা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের যদি একটা আইডিয়া থাকে যে আমরাই যা বলবো তা পৃথিবীতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্পের কিন্তু হি ইজ এ বিজনেসম্যান, এবং রাষ্ট্রপতি হিসেবেও কিন্তু হি ইজ এ বেটার বিজনেসম্যান দেন এ স্টেটসম্যান, এবং সে যতগুলি সিদ্ধান্ত নিয়েছে, যত জায়গায় গিয়েছে, সব জায়গায় কিন্তু তারা মানে ট্রেড এবং বিজনেসের কিছু অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। এই 3টা ভিজিট যে হলো আসিয়ান এবং জাপানে এবং কোরিয়াতে, ভাই যেটা বললেন। সো এখানে হি ইজ এ বিজনেসম্যান, সে মাঝে মাঝে একটু আবল তাবল বলে ফেলে, বাট আলটিমেটলি হি রিয়েলাইজেস চায়না সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছে আমরা ভাবতে পারিনি এত দ্রুত সে আবার। এবং আপনি যদি ওই মিটিংটা দেখেন বুসানে, মানে শি জিনপিংকে দেখে মনে হচ্ছিল যে তার মা বকা দিয়ে বলছে যাও তোমার ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে হবে। আর ডোনাল্ড ট্রাম্প হ্যান্ডশেক আর ছাড়ছে না, ওখানে মনে হচ্ছিল যে চাইনিজ প্রিমিয়ারই ইজ দি মেইন পাওয়ারফুল ম্যান, অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প তার সাথে খাতির করতে আসছে। এইটা একটা ব্যাপার। গাজা ব্যাপারে একটা কথা না বললেই নয়, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীতে হিটলার যেভাবে ইহুদিদের দমন করেছিল, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলোতে ইহুদিদের প্রতি একটা সিম্প্যাথি ছিল গ্লোবালি, এবং এটার অ্যাডভান্টেজ নিয়ে ইহুদিরা পাশ্চাত্যের বিভিন্ন দেশে তারা বড় বড় ব্যবসা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা, মিডিয়া ইজ কন্ট্রোল বাই জুজ অ্যান্ড অল দ্যাট। সো দে হ্যাড এ বিগ অ্যাডভান্টেজ অ্যাজ পার সিম্প্যাথি, এভরিবডি ওয়াজ সিম্প্যাথাইজ টুয়ার্ডস ইসরায়েল। এবং এই গাজা রিসেন্ট ইস্যুতে আমি মনে করি যে ইট মে বি এ ট্যাকটিক্যাল ভিক্টরি ফর ইসরায়েল। তারা 70,000 ফিলিস্তিনিকে খুন করেছে, বাট আই থিঙ্ক ইটস এ মেজর স্ট্র্যাটেজিক ডিফিট ফর ইসরায়েল, বিকজ তাদের যে গ্লোবাল যে সিম্পেথি ছিল সেই সিম্পেথি হ্যাজ ডিলুটেড, এটা অনেক কমে গেছে। আমরা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে দেখেছি এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। এবং হাদিস শরীফে কিন্তু উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সময় আসবে যখন রোমানরা তাদের দল ত্যাগ করে তোমাদের দলে যোগ করবে, এবং দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং নাও। পাশ্চাত্য ইউরোপিয়ান দেশগুলো খ্রিস্টানরা কিন্তু এখন ফিলিস্তিনিদের পক্ষে কথা বলছে। তো আই থিঙ্ক দিস ইজ এ মেজর ডিফিট। সব ইউরোপিয়ান কান্ট্রি তো এটা হাদিস যেটা বলছে সেটাই হচ্ছে। সো ইটস এ ডিফিট, ইজ এ স্ট্র্যাটেজিক ডিফিট ফর ইসরায়েল। এবং এটার পরেও কিন্তু তারা সবসময় ইসরায়েল কিন্তু অঙ্গীকার ভঙ্গ করেছে, এবং তাদের একটা স্ট্র্যাটেজি যেটা ভারতও ব্যবহার করেছে, এটাকে বলে ফলস ফ্ল্যাগ অপারেশন, একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে একটা সমস্যার সৃষ্টি করা, যেটা ইন্ডিয়াও এটা ফলো করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছে একটা ফলস ফ্ল্যাগ, একটা ভুল তথ্যের উপর। ইন্ডিয়া পাকিস্তানের উপর আক্রমণ করেছে একটা ভুল তথ্যের উপর। ইসরায়েলও কিন্তু এটা কিন্তু ইসরায়েলি ফিলসফি। এবং 1978-এ ক্যাম্প ডেভিড চুক্তি হওয়ার পরে 1982-তে কিন্তু ইসরায়েল আবার লেবানন আক্রমণ করে। কেন? তারা বলে যে আমাদের ইহুদি পাদ্রির উপর আক্রমণের চেষ্টা করেছিল, এই জন্য আমরা লেবানন আক্রমণ করলাম। সো দে উইল ফাইন্ড আউট এ ফলস কজ
টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট। এই সিজফায়ার হওয়ার পরও এতবার তারা ভঙ্গ করেছে, এখনও প্যালেস্তানিদের হত্যাযজ্ঞ শেষ হয় না, এখনও তারা ঠিকমতো ত্রাণ আসতে দিচ্ছে না। সো আলটিমেটলি আমি মনে করি যে গ্লোবাল যে সিম্পেথি ইহুদিদের উপর ছিল এটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, এটা মুসলমানদের পক্ষে চলে আসছে। তো এই অবস্থাতে মুসলমানদের রাষ্ট্রগুলোকে ইউনাইটেড থাকতে হবে, উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। উই ওয়ান্ট টু সি পিস ইন প্যালেস্টাইন, আমরা চাই ওই এলাকাতে শান্তি ফিরে। সো মিস্টার আব্বাসি, জিওপলিটিক্যাল এই আলোচনার মধ্যে সবসময় মধ্যপ্রাচ্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখনও নানান বাট মেরুকরণটা খুবই শিফটিং মনে হচ্ছে খুব, এবং দ্রুততার সঙ্গে এদিক ওদিক করছে, একটা পেন্ডুলামের মতো নানা রকমের দোলাচল দেখা যায়। দেখুন, মধ্যপ্রাচ্যের মধ্যে আসলে মোটামুটি একটা জিনিসই আছে, মানে এটা আসলে আমাদের কাছে হয় কি যে বললেন যেটা, যে টেম্পোরারি ট্যাকটিক্যাল চেঞ্জটাকে আমরা স্ট্র্যাটেজি হিসেবে অনেক সময় কনফিউজ করি। কেননা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রহ ছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, যখন ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট যুদ্ধ জাহাজে করে আপনার এখানে ওই সৌদি আরবের এখানে কাছাকাছি এসে, তখনকার সৌদি আরবের যে মানে এখন যে আপনার ফাউন্ডিং ফাদার যাকে বলা হয় বাদশাহ আব্দুল আজিজের সাথে জাহাজের মধ্যে দেখা করলেন, এবং তখন সেই অ্যাগ্রিমেন্টটা হলো যে হাউস অফ সাউথকে যুক্তরাষ্ট্র হচ্ছে সামরিক এখানে একটা প্রোটেকশনটা দিবে, এবং তার বদলে হচ্ছে তেল ও গ্যাস হচ্ছে এই পুরো মধ্যপ্রাচ্য থেকে সৌদি আরবে এটা দিবে। এখন এইভাবে, এবং তার সাথে সাথে ছিল ইরানের শাহ, এবং এই দুজনের মাঝখানে চলে আসলো হচ্ছে ইসরায়েল হচ্ছে আসলে এটা একটা ইউরোপিয়ান সেটেলমেন্ট, এটা নিয়ে আর কিছুই, এটা নতুন করে কিছু বলার নাই। তো ইউরোপিয়ান সেটেলমেন্ট, এবং এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ওদের যে বিবেকের গ্লানি ছিল, যে ওরা হচ্ছে যে অনেকগুলো ইহুদি থেকে বাঁচতে পারে না জার্মানি থেকে বা এইসব জায়গায়, ওদেরকে অনেক সময় আসতে দেয় নাই। তো এই জন্য ওটাকে হচ্ছে একটা হচ্ছে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্র এখন নেট অয়েল এক্সপোর্টার কান্ট্রি। এখন কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু অয়েলের উপর কিন্তু তেলের জন্য বা গ্যাসের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না। নতুন তেল যেটাকে বলা হয় হচ্ছে আপনার লিথিয়াম, এটার জন্য আপনার রিনিউয়েবল এনার্জির জন্য লাগে, এটাতে আবার চায়নার একটা আধিক্য আছে। কিন্তু এখন এর জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে হন্য হয়ে আছে যে লিথিয়াম খোঁজার জন্য, সাপ্লাইয়ের জন্য। লিথিয়াম রাউটসের জন্য কোথায় যাচ্ছে? ওরা চলে যাচ্ছে হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে, যেখানে প্রচুর এখানে লিথিয়াম ডিপোজিট হয়েছে। ওরা রেয়ার আর্থ মেটালস এবং লিথিয়ামের জন্য আর্জেন্টিনা এবং চিলের মধ্যে যাচ্ছে, এবং রেয়ার আর্থ মেটালসের কিন্তু যথেষ্ট কিন্তু সিগনিফিকেন্ট রিজার্ভস কিন্তু কারেন্ট এবং কাচিন এলাকাতে আছে মিয়ানমারে, যার জন্য মিয়ানমারের যদি আমরা যে বার্মা অ্যাক্ট বলবো, ওর সাথে যে রেয়ার আর্থ মেটালসের একটা কোরিলেশন নেয়, এটা কিন্তু আমরা আশ্চর্য হতে পারি। এটা হচ্ছে আপনি এখানে একটা, কারণ রেয়ার আর্থ মেটালস হচ্ছে দিস ইজ দ্য অয়েল অ্যান্ড গ্যাস অফ দ্য ফিউচার। আর মধ্যপ্রাচ্যে এর জন্য কিন্তু যুক্তরাষ্ট্রে এক ধরনের কিন্তু একটা উইথড্রল শুরু হয়ে গেছিলো, এবং চীন কিন্তু ওই জায়গাতে চলে আসছিলো। কেন হচ্ছে যে এখন প্রত্যেকটি দেশে আপনি দেখুন যে সৌদি আরবিয়া বলুন, ইউএই বলুন, চীন এবং হচ্ছে ভারত, ওদের হচ্ছে তেল ও গ্যাস, এবং ইরানের সাথে এরা হচ্ছে যে মেইন বায়ার্স। এবং এই জন্য যে বলেন যে পেট্রো ডলার যেটাকে বলা হয়, পেট্রো ডলারের থেকে এখন চীন যে এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ওরা যদি তেল বা গ্যাস কিনে মধ্যপ্রাচ্য থেকে এটা ইউয়ানে পে করবে। সো দিস ইজ শিফট অ্যাওয়ে ফ্রম দিস। কিন্তু এত কিছুর পর সমস্যাটা হচ্ছে যে আমরা যে বলি যে যুক্তরাষ্ট্রে যে আস্তে আস্তে যে কারেন্সি যে গ্লোবাল কারেন্সি হিসেবে হারিয়ে যাচ্ছে, কিন্তু এখনও ইউএস ডলার হচ্ছে 59% হচ্ছে গ্লোবাল রিজার্ভ কারেন্সি হিসেবে থাকে। এখনও কিন্তু আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন যদি দেখেন, 80% উপরে হচ্ছে ট্রানজ্যাকশন কিন্তু শুধু ডলারে হয়। আমি আপনাকে বলছি যে ডলারে কিন্তু কেন, ডলার হচ্ছে কি সুইফট সিস্টেমকে যতগুলো আন্তর্জাতিক বা মাল্টিল্যাটারাল সিস্টেম দেখুন, সুইফট বলুন, আইএমএফ বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, এমনকি এডিবি বলুন যেটা জাপান এখানে আছে, বা এক অর্থে আইডিবি যদি বলুন, ইসলামিক ডেভেলপমেন্ট, সব জায়গায় কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে মাল্টিল্যাটারাল সিস্টেম। যতই ট্রাম্প বলুক সে উইথড্র করছে, কিন্তু উইথড্রল তো কোনোদিন ওইভাবে হয় না। 2 নম্বর আপনি যদি এখানে দেখেন, আপনার এই যে এখানে চেঞ্জের মধ্যে যদি আমরা দেখেন, আমি এখানে আপনার এই কথাতেই বলছি, আমরা মাঝে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ভারতের মধ্যে একটা ফল আউট হয়ে গেছিলো, এবং ভারত এবং হচ্ছে এখন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরও প্রক্সিমিটি হয়ে এখানে এবং কাছাকাছি আসার চেষ্টা হচ্ছে রেয়ার আর্থ মেটালসের জন্য বালুচিস্তানে অ্যাক্সেস দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে, যেখানে আবার চায়নার এখানে গোয়াদার পোর্টটা আছে, এবং তার সাথে সাথে সেনাপ্রধান যেভাবে গিয়ে এবং হচ্ছে ওনার সাথে হচ্ছে যে এখানে ব্রেকফাস্ট করেছে, হোয়াইট হাউসে লাঞ্চ করেছে, এবং ডোনাল্ড ট্রাম্প তার প্রশংসায় পঞ্চমুখ এবারে। এবং যেটা পাকিস্তানে অনেক দিন ধরে যে ওদের অভিষ্ট লক্ষ্য ছিল যে রেথিয়ন যেটা আছে, রেথিয়ন যে এখানে হচ্ছে যে ইয়ার টু ইয়ার এখানে আপনার এখানে যে মিডিয়াম রেঞ্জ মিসাইলস, ওরা এখানে ওদের বেচার জন্য ওখানে ওরা তৈরি হয়েছে। কিন্তু তাহলে দেখেন
চায়নার সাথে কিন্তু হচ্ছে সাময়িকভাবে কিন্তু ডিসপিউটটা হচ্ছে সাসপেন্ডেড হয়েছে এটা, এবং এর জন্যই হচ্ছে চীনকে ভবিষ্যতে ট্যাকেল করার জন্য ওদেরকে ভিয়েতনামকে লাগবে, যুক্তরাষ্ট্রে ওদেরকে ইন্দোনেশিয়াকে লাগবে, ওদেরকে দক্ষিণ কোরিয়াকে লাগবে, জাপানকে লাগবে, মানে আমি এই এশিয়ার মধ্যে, এবং তার সাথে সাথে ভারতকে লাগবে। এটার একটা আমি এখানে প্রমাণ কিভাবে আমরা পাচ্ছি, এই যে এত ঝামেলার মধ্যে এই যে ট্যারিফ ওয়ারের মধ্যে যে 50% যে ট্যারিফ এখানে যুক্তরাষ্ট্র ইম্পোজ করলো ভারতের উপর, কেননা হচ্ছে ওদের মূল অভিযোগ ছিল হচ্ছে রাশিয়া থেকে ওরা ডিসকাউন্টেড তেল কিনে ভারত এটা হচ্ছে ইউরোপিয়ান দেশগুলোকে আবার বেচে দিচ্ছিল। এখন এবং মাঝে দেখলাম হচ্ছে ভারত আর চীনের মধ্যে সম্পর্ক আবার একটু আগের তুলনায় একটু মানে উষ্ণ হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ভারত ওদের যে রেসপেক্টিভ এখানে ডিফেন্স মিনিস্টার / ডিফেন্স সেক্রেটারি, ভারতের জন্য রাজনাথ সিং এবং ইউএসের জন্য পিট হেগসেট, ওরা কিন্তু এখন একটা ডিফেন্স ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এখানে একটা সাইন করেছে, যেখানে হচ্ছে কি 10 বছরের জন্য এখানে যুক্তরাষ্ট্রের এখানে ভারত এখানে কমিট করেছে এখানে যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে ডিফেন্স ওয়েপন্স প্রকিউর করা, ইনফরমেশন শেয়ারিং, গ্রেটার কোঅর্ডিনেশন এবং ইন্টারঅপারেবিলিটি অফ সিস্টেমস করার জন্য। এবং ভারতের যেটা ওরা হালে যে পাকিস্তানের সাথে যে এরিয়াল কম্ব্যাটে যেগুলো খুব বাজেভাবে পারফর্ম করেছে, শোনা যাচ্ছে 6টা থেকে 7টা হচ্ছে ভারতের এখানে বিমান এখানে হচ্ছে ভূপাতিত হয়েছে, ওরা এখন F-35 এখানে হচ্ছে প্লেনটা হচ্ছে স্টেলথ প্লেনটা নিতে চায়। এবং রাজনাথ সিং কিন্তু তার ওখানে বলে দিয়েছে যে ইন্ডিয়া ইজ কমিটেড টু রুলস বেসড এখানে হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। এইটাও কিন্তু একটা সিগন্যালিং যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিন্তু ভবিষ্যতে কিন্তু দরকারি হবে, এবং ভারত হচ্ছে এটার জন্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা মিত্র রাষ্ট্র হবে। এটা কিন্তু আবার, এবং তার সাথে সাথে হচ্ছে কি ট্রেডের ডিসপিউটের নেগোসিয়েশনটা হচ্ছে, এবং এখন শোনা যাচ্ছে এখানে ভারতীয় সোর্স এবং যুক্তরাষ্ট্রের সোর্সে যেগুলো মিডিয়াতে আসছে 50% ট্যারিফ 15 থেকে 16% ট্যারিফে নিবে। তো যেটা আগে বলছিলাম যে কোনো কিছুই যে আমরা দেখি না যে লং টার্ম স্ট্র্যাটেজির চেয়ে কিন্তু আমরা শর্ট টার্ম ট্যাকটিক্স দেখছি, এবং পার্মানেন্ট কিন্তু অ্যালায়েন্স আমরা দেখছি না। এবং আপনি যে বললেন না যে এখানে যে এই পশ্চিমা বিশ্বের এখানে আমরা যে এখানে মধ্যপ্রাচ্যের উদাসীনতা, মুসলমান বিশ্বই তো হচ্ছে মুসলমানদের হচ্ছে সবচেয়ে বড় শত্রু। কেন হচ্ছে আপনি যদি দেখুন হচ্ছে যে এই ইরানের সাথে যখন সংঘাত হলো হচ্ছে আপনার ইসরায়েলের, তখন কিন্তু ইজিপ্ট এবং জর্ডান এবং ইউএই কিন্তু ওরা কিন্তু যথেষ্ট সমর্থন দিয়েছে হচ্ছে আপনার ইসরায়েলকে। এবং আমরা যে এখানে বলছি এই যে সুদানে যে জেনোসাইড হচ্ছে, এটার জন্য মূল যে সুদানিজ যারা বলছে এটার জন্য মূল যে র্যাপিড সাপোর্ট ফোর্স যেটাকে আছে, যেটা এখানে জেনোসাইডের জন্য এখানে যেটা বারবার এখানে ইমপ্লিকেটেড হয়েছে, এটার জন্য ইউএইর মোহাম্মদ বিন জায়েদ এখানে এটা সাপোর্ট দিচ্ছে, এবং সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান ওর এগেনস্টে এখানে একটা সাপোর্ট, মোহাম্মদ বিন সালমান ভার্সেস অফ সৌদি আরবিয়া ভার্সেস মোহাম্মদ বিন জায়েদ অফ ইউএই। এবং এর মধ্যে আবার হচ্ছে টার্কি দুই সাইডে এখানে করছে, এখানে সৌদি মানে সুদানিজ আর্ম ফোর্সেসকে এবং র্যাপিড স্টেবিলাইজেশন ফোর্সকে এখানে দুই জায়গায় এখানে আর্ম সাপ্লাই করছে। রাশিয়ার ওয়াগনার গ্রুপ এখানে চলে আসছে, এটাও হচ্ছে যে আরএসএফকে সাপোর্ট করতে। কেন? সুদানে এখানে হচ্ছে তেল আছে, সাউথ সুদানে বেশি তেল আছে, কিন্তু সুদানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সোনা, এই যে গোল্ড যেটা আছে না, এই গোল্ডটা অ্যাকুইজিশনটা হয়ে গেছে এখানে, ইউএই এটার সাথে ইনভলভ হচ্ছে। ইয়েমেনে যে আপনার যেখানে সেমি জেনোসাইড লাইক এখানে স্টেজ আছে, এটার জন্য তো আবার হচ্ছে আপনার ইউএই এবং সৌদি আরবের দায়ী। তো মুসলমান দেশগুলি তো মধ্যপ্রাচ্যে একজন আরেকজনের জন্য হচ্ছে রক্তপিপাসু, ওখানে হচ্ছে গণতন্ত্র নাই, এবং ওখানে হচ্ছে যে ঐক্যমত নাই। আরব স্ট্রিট যেটাকে বলে, সাধারণ আরব মানুষের চাওয়া পাওয়ার সাথে আরব শাসকদের কোনো মিল নাই, এবং তার জন্য ওরা সবসময় একটা সিকিউরিটি কভার চায়। এবং প্রত্যেকে কিন্তু আমরা ভুললে হবে না যে ট্রাম্প প্রেসিডেন্সি শুরুর সময় কিন্তু মধ্যপ্রাচ্যে সফর গেছে, এবং তখন কাতারের আমির বলুন, ইউএইর শেখরা বলুন, বা হচ্ছে যে আপনার ইউএই প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি, এবং হচ্ছে আপনার সৌদি আরবিয়ার যে হচ্ছে মানে ক্রাউন প্রিন্স বলুন, সবাই কিন্তু কম্পিটিশন করছে একজনের সাথে 100 বিলিয়ন $200 বিলিয়ন হচ্ছে যুক্তরাষ্ট্রে এখানে মিলিটারি ওয়েপন্স কেনার জন্য। এবং ট্রাম্প কিন্তু এখন আমরা বলছে যে এব্রাহাম অ্যাকর্ড এখন এখানে আমরা বাড়াতে চাচ্ছি, সৌদি আরবকে আনতে চাচ্ছি, এবং সিরিয়ার যে আহমেদ আল শাররা যেখানে সিটিং প্রেসিডেন্ট, তার উপর যুক্তরাষ্ট্র একটা কারণে রিলেশনশিপ নর্মালাইজ করেছে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তো দেখুন অনেক জিনিস কিন্তু কমপ্লিকেশন কিন্তু একসাথে লেগে আছে। তো এগুলো কিন্তু আমরা একটা হচ্ছে জেনারিক একটা ব্ল্যাক ভার্সেস হোয়াইট করি, এবং চীনেরও কিন্তু মুসলিম পপুলেশনের যথেষ্ট ভয় আছে। জিনজিয়াংয়ে কিন্তু মুসলিম অপারেশনের কথা আমরা ভুলে যাই। ভারতেও একই এখানে দেখছি এখন হিন্দুত্ববাদ এখানে বেড়ে গেছে। তো প্রত্যেকটা দেশের মধ্যে, এবং আসিয়ানের অনেকগুলো দেশে যেমন থাইল্যান্ড, মিয়ানমার, এখানে কিন্তু মুসলিম জনসম্প্রদায়ের উপর কিন্তু এখানে পারসিকিউশনের কথা শোনা হয়, ফিলিপিন্সে মোরোদের উপরে। তো আপনি এতগুলো কমপ্লিকেটেড সিচুয়েশনে আপনি কিন্তু ক্লিয়ার পিকচার পাবেন না। এখানে আরেকটা প্রসঙ্গ, টার্কির প্রসঙ্গ তুললেন। তুর্কিও আমরা দেখছি যে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অঞ্চলে, আরও বিশেষ করে বললে বাংলাদেশের জিওপলিটিক্যাল
যেই গেম তার একটা পার্ট হয়ে দাঁড়াচ্ছে বড়। জি, তুরস্ক রিসেন্টলি এরদোয়ান তো এখন ইজ এ ভেরি ম্যাচিউরড লিডার নাও, বেশ অনেক বছর ধরেই তুরস্কের নেতৃত্ব দিয়ে আসছে। তুরস্কে আমি আমার স্টাফ কলেজ করেছিলাম যখন মেজর ছিলাম, এবং আমাদের পাসিং আউটে এরদোয়ান ওয়াজ দি প্রাইম মিনিস্টার, এবং উনি প্রধান অতিথি হিসাবে ইনভাইটেড ছিলেন, এবং ওনার স্ত্রী হিজাব পরে আসছিলেন, এবং ওনার স্ত্রীকে ঢুকতে দেওয়া হয় না আর্মি ক্যাম্পে, এবং তাকে গেট থেকে বিদায় করে দেয়, এবং উনি ভিতরে আসেন, এবং তার একটা আর্মির উপর তার একটা রাগ ছিল সেই কারণে। তো নাও হি ইজ এ ভেরি পাওয়ারফুল ম্যান। এবং রিসেন্টলি মধ্যপ্রাচ্য, আপনি গাজা ইস্যু বলেন, আপনি পাকিস্তান আফগানিস্তান ইস্যু বলেন, সব কিছু ক্ষেত্রেই কিন্তু আমরা দুইটা দেশের অগ্রণী ভূমিকা আমরা লক্ষ্য করছি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া, সেটা হচ্ছে কাতার এবং তুরস্ক। এবং এই দুইটা দেশই ইজ বিং লেড বাই লিডার্স হু আর কোয়াইট, তাদের ফুটপ্রিন্টটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এবং আমাদের জন্য তো তুরস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঐতিহাসিকভাবে আমাদের সাথে সুসম্পর্ক তুরস্কের। আমি তো তুরস্কের ভাষা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, এবং ওদের জন্য আমাদের এই দেশের ভাইরা যুদ্ধ করেছে, অনেক শহীদ আছে ওখানে, এবং বাংলাদেশ পাকিস্তান মুসলমানদের, এই উপমহাদেশের মুসলমানদের তারা অনেক শ্রদ্ধা করে। বাট আমি আরেকটা বিষয়, একটু আগের বিষয়টি নিয়ে দু একটা কথা বলতে চাই, যে আমি লাইব্রেরিতে একটা মিশন করেছিলাম 2003 সালে, এবং আমি যখন এয়ারপোর্ট থেকে আমার বাসায় যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা প্রাসাদ তৈরি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি লাইব্রেরির নতুন পার্লামেন্ট বিল্ডিং কিনা, তখন ড্রাইভার বলল না স্যার, এটা চাইনিজ এম্বাসি। এবং তখন আমি এক বছরে দেখেছি চায়না এই যুদ্ধের মধ্যে প্রতিদিন অন্তত 100টা জাহাজ এসে লাইবেরিয়া থেকে বিভিন্ন মিনারেলস, এই কপার, অ্যালুমিনিয়াম এগুলা নিয়ে যাচ্ছে, কারণ জানে যে যুদ্ধ চলা অবস্থায় জিনিসপত্রের দাম অনেক কম থাকবে, শান্তি চলে আসলে এটা 3 গুণ মার্কেট প্রাইস, ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস চলে যাবে। এবং আপনি আফ্রিকাতে দেখেন যেসব দেশগুলোতে যুদ্ধ হচ্ছে এবং শান্তিরক্ষী মিশন চলছে, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, আগে লাইবেরিয়া, এই সবগুলো দেশই কিন্তু ভেরি ভেরি রিচ ইন টার্মস অফ মিনারেল রিসোর্সেস। আইদার তাদের গোল্ড আছে, অথবা ডায়মন্ড আছে, অথবা ইউরেনিয়াম আছে, অথবা রেয়ার মিনারেল, আর্থ মিনারেল আছে। এবং মায়ানমার দেখেন, আমি সবসময় বলছি যে বাংলাদেশের সাথে মায়ানমারের শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত চায়না এটার গ্রিন সিগন্যাল দিবে। শুধু ভারত বা যুক্তরাষ্ট্র এসে মায়ানমারকে রাজি করাতে পারবে না। এবং ওয়াই অল দিস কান্ট্রিজ হ্যাভ ইন্টারেস্ট ইন মায়ানমার, ভাই যেটা বলেন, বিকজ দেয়ার আর লট অফ রেয়ার আর্থ মিনারেলস, দেয়ার লট অফ দেয়ার আর ইউরেনিয়ামস কথিত আছে, ওখানে আছে। সো এখন দি ওয়ার্ল্ড ইজ ভেরি হাংরি, চায়না ইজ ভেরি হাংরি। যেখানে বাংলাদেশে কালকে একটা গোল্ড মাইন পান, একটা তেলের খনি কয়েকটা পান, দেখেন এই শান্তিরক্ষী মিশন বাংলাদেশে চলে আসবে, এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে আমরা বিদেশি ছাড়া আমরা থাকতে পারবো। এভরিথিং ইজ ইন দিস ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট মানি, এবং যখন যাদের এই ইন্টারেস্টটা থাকবে তখনই তারা সেখানে যাবে। সো টার্কি একটা গুরুত্বপূর্ণ দেশ, যদিও, এবং একসময় তো অটোমানরা শত শত বছর ধরে তারা মুসলমানদের নেতৃত্ব দিয়েছে, মাঝখানে তারা একটু পিছিয়ে পড়েছিল। বাট হয়তো সৌদি আরবিয়া, যাদেরকে আমাদের মক্কা মদিনা যেখানে অবস্থিত, তারা মুসলমানদের সেই নেতৃত্ব দিতে পারে নাই দেখে এই ভ্যাকিউমটা হয়তো ওয়াজ ফিল্ড আপ বাই টার্কি। সো তারপরেও আমি মনে করি মুসলমানরা খুবই বিভক্ত। এই মাত্র 2 মিলিয়ন ইহুদি 3 বিলিয়ন মুসলমানদেরকে অত্যাচার করে যাচ্ছে এবং কিছুই করতে পারছে না এই 3 বিলিয়ন মুসলমান এই 2 মিলিয়ন ইহুদিদের বিরুদ্ধে, বিকজ আমাদের একতার অভাব। এবং আমাদের যেসব দেশগুলো, বিশেষ করে মিডল ইস্ট জিসিসি বলেন, কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উঠে বসে, বিকজ এটা কিন্তু তাদের জনগণের প্রতিফলন না। এই সিদ্ধান্তগুলো, এগুলো হচ্ছে যারা ক্ষমতায় আছে তারা জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প যেই প্রেসিডেন্ট থাকুক না কেন, তাদের সুজ নজরে না থাকলে তাদের ক্ষমতাটা হয়তো দীর্ঘায়িত হবে না। তো আমি মনে করি ব্যক্তি স্বার্থে এই লিডারশিপগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় উঠে বসে, এবং আমার মনে করি ব্যাপকভাবে মুসলমানরা তাদের এই সিদ্ধান্তগুলো হয়তো সাপোর্ট করে না। আমার ব্যক্তিগত এটা নিয়ে বলবো, আপনার ওপিনিয়ন যদি ভিন্ন মত থাকে না, ভিন্ন মত হচ্ছে বা কিছু অ্যাড করবার থাকে, আমার কাছে যেটা মনে হচ্ছে সামনের দিকে, কিন্তু আমরা তো হচ্ছে যে আমরা তো ভবিষ্যৎবাণী করতে পারি, আমরা প্রজেকশন করতে পারি, ওটা জ্যোতিষী করতে পারে বা হচ্ছে। বাট বাংলাদেশ কিন্তু এক ধরনের এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা তুরস্কের সঙ্গে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুরস্কের সাথে আমরা গত কয়েক বছর ধরে। হ্যাঁ, তুরস্কের সাথে যদি আমরা কনস্ট্রাকটিভলি এঙ্গেজমেন্ট পাই, দেখুন তুরস্কের সাথে আমরা প্রথমেই আমাদের মাথায় না একটু, আমরা তো অনেক দেশে কম জানি, ভাই যেমন ওখানে ছিলেন, এটা আলাদা বিষয়। তুরস্ক কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, এটা কিন্তু কয়েকশো বছর ধরে বিগত, এটা কামাল আতাতুর্কের একটা অবদান বলবো, যে ওরা কিন্তু জ্ঞান, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং
তারপর হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাতে কিন্তু অভূতপূর্ব এখানে কিন্তু অ্যাডভান্সমেন্ট করেছে। আপনি যদি দেখেন যে বেকো, যে সিঙ্গার বেকো এখন যেটা আমরা বলি, এটা কিন্তু এখানে সবচেয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট এখানে স্টেট অফ দ্য আর্ট ফ্যাক্টরি বানিয়েছে। এখানে কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করছে। তুরস্ক থেকে আমরা কনজিউমার গুডসের জন্য, তুরস্কের সাথে আমরা যদি ইঞ্জিনিয়ারিং এর সাথে আমরা করতে পারি, বা ডিফেন্সে যেখানে আন্ডারস্ট্যান্ডিং করেছে। বারাকতিয়ার তো আমরা জানি, অনেকে জানেন যে বারাকতিয়ার ড্রোন বা ওয়েপন্স যেগুলো আছে, বারাকতিয়ার ড্রোন তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে তো সব জায়গায় এখানে ঘরে ঘরে এখানে নাম হয়ে গেছে, ফ্যামিলির নাম। এটা হচ্ছে এরদোয়ানের কিন্তু হচ্ছে মেয়ের জামাই হচ্ছে বারাকতিয়ার, যেখানে যে কোম্পানিটা ওন করে। আমাদের ডিফেন্স টেকনোলজিতে শিখতে পারি আমরা হচ্ছে এবং আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে টার্কি হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট লিডিং। তো আমরা কিন্তু আমাদের দেখতে হবে যে টার্কি, তুরস্ক কিন্তু এখানে হচ্ছে তারা তাদের জাতীয় স্বার্থে আসবে। হ্যাঁ, অথবা একটা তুরস্কের একটা ঐতিহ্য আছে, খিলাফত মুভমেন্ট যেটা হয়েছিল, যেটা এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের এই অবিভক্ত বাংলা থেকে, তখন তো আমরা হচ্ছে ব্রিটিশ ভারতের আন্ডারে ছিলাম, এখান থেকে সবচেয়ে বেশি কিন্তু ভলেন্টিয়ার আসছিল। এবং কাজী নজরুল ইসলামের তো এখানে হচ্ছে কামাল কিয়া, এই যে এখান থেকে কিন্তু আবির্ভাব আমাদের মা বোনরা কিন্তু তাদের গলার মালা বালা দিয়ে দিয়েছিল, এই সোনাগুলো দিয়ে টার্কির সেন্ট্রাল ব্যাংকের প্রথম ভিত্তি এটা করা হয়েছিল। জি জি জি। তো এখন টার্কির কাছ থেকে আমরা কি নিব, কিন্তু আমাদের কিছু আবার আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু আবার একটা বলছি, টার্কি যেমন তুর্কি বলে এখন যেটাকে, তুর্কিতে কিন্তু এরদোয়ান অনেক কিছু বলেন। এখনই উনি বলছেন ইসরায়েলকে আমি এখনই শেষ করে ফেলবো, ইসরায়েলকে ধর প্রতিবাদ, ভালো জিনিস। তো ইসরায়েলের সাথে কিন্তু তুরস্কের কিন্তু আবার কিন্তু একটা ইন্টেলিজেন্স আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা ডিপ্লোম্যাটিক এনগেজ। আমি দেখো, আমি কিন্তু টার্কি স্বার্থে করছি, কিন্তু আমি যদি আমার মুসলমান হিসেবে বা আমি একজন সাধারণ মানুষ হিসেবে, বিবেকবান হিসেবে, অবশ্যই আমার প্যালেস্টাইনের জনগণের সাথে আমার সহানুভূতি থাকবে। কিন্তু আমি যদি জিও পলিটিক্সের এখানে অ্যানালাইসিসে যাই, তুরস্ক কিন্তু ডাবল গেম খেলছে। ইরান কিন্তু ব্যাকডোর নেগোসিয়েশন করছে। এবং আমাদের কাছে কিন্তু বুঝতে হবে, ভারতকে কিন্তু যুক্তরাষ্ট্রের লাগবে। ভারতের সাথে আমাদের অনেকগুলো বৈধ অভিযোগ আছে, কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের নতুন যে আমাদের মিত্র পাকিস্তানকে খুশি করার জন্য একটা, আমরা মনে করুন ভারতকে যদি আমরা একটা ফ্রন্ট খোলার চেষ্টা, অনেকে বলেন, কিন্তু দেখুন সমস্যা হচ্ছে আজ বাদে কাল যুক্তরাষ্ট্রের সাপোর্ট কিন্তু ফিকেল, চায়নার সাপোর্ট কিন্তু ফিকেল। আমি কিন্তু এখানে সবাই জাতীয় স্বার্থে কিন্তু এখানে আছে। এবং ভারতে কিন্তু এখানে ভাই যেটা বলেন, ভারত এবং মিয়ানমার কিন্তু যদি না মিয়ানমার না ভেঙে না যায়, এবং তাহলে কিন্তু হচ্ছে এটা কিন্তু, আর মিয়ানমার যদি ভেঙে যায়, এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপর পড়তে পারে। এটা কিন্তু আমি যদি আমার প্রতিবেশী ঘরে আগুন লাগে, এটা আমার ঘরে যে আগুন আসবে না আমি কিন্তু জানি না। ভারতের কিন্তু এখন দেখুন একটা টোনাল শিফট হয়েছে। আপনি যদি আমাকে এটা একটু পারমিশন দেন, এটা হচ্ছে যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই অজিত দোভাল যখন এখানে একটা ঘরোয়া প্রোগ্রামে এখানে উনি কথা বলছিলেন, তখন খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন। এতকাল কিন্তু ভারত কিন্তু এক ধরনের একটা ন্যারেটিভ দিচ্ছে, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, বাংলাদেশ আরেকটা আফগানিস্তান হয়েছে, কিন্তু সেই আফগানিস্তানের সাথে কিন্তু ভারত কুলাকুলি করেছে পাকিস্তানকে ঠেকানোর জন্য। দেখুন স্বার্থের জন্য কিন্তু সবাইকে জাতির স্বার্থে চলে যায়। ওরা কিন্তু হঠাৎ করে অজিত দোভাল বলে ফেললেন যে হঠাৎ করে কোনো কিছু হয় না, কিন্তু আমরা বরঞ্চ হঠাৎ করে অনেক কিছু বলি, যে সাম্প্রতিককালে দক্ষিণ এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপাল, এইসব জায়গায় যে সরকার পতন হচ্ছে, এর মূল কারণ হচ্ছে সুশাসনের অভাব, অদক্ষ শাসন, এবং হচ্ছে আপনার কাঠামোগত এখানে হচ্ছে যে এখানে এই কাঠামোগত এখানে সমস্যা। তার মানে এটা কি ইনস্টিটিউশনাল প্রবলেমস এবং ল্যাক অফ গুড গভর্নেন্স। তার মানে কিন্তু এক অর্থে উনি কিন্তু এখানে বলে দিচ্ছে, সিগন্যাল করে দিচ্ছে পরিবর্তনটা অবশ্যই হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ থাকলেও পরে যদি নির্বাচন হয়, এক নির্বাচিত সরকারের সাথে ওরা কিন্তু ভারত আবার বিজনেস অ্যাজ ইউজুয়াল করতে এনগেজ করতে রাজি আছে। এবং আওয়ামী লীগের ন্যারেটিভটা যে ওরা তো এখন বলছে, ওইখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওরা কিন্তু সিগন্যাল করছে যে ওরা সরে আসে। দেখুন মুখের মধ্যে কিন্তু ওরা বলছে যে ওরা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বেশি হচ্ছে একনিষ্ঠ সমর্থক, হতেও পারে ওরা আওয়ামী লীগকে আবার রিইন্টিগ্রেট করার চেষ্টা করবে, ওরা ওপেনলি বলে, কিন্তু তাহলে আবার এটা বলছে কেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার? সো প্রত্যেকে কিন্তু তাদের জাতীয় স্বার্থ দেখবে। কিন্তু আমি প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা এখানে শেষ করে বলি, আমাদের দেশে আমাদের নীতি নির্ধারকরা, আমাদের দেশে বড় বড় যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি যারা আছে, যারা এখন মাঠে বিদ্যমান, বা আমাদের দেশে তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত বলছি কেন, এখন সুশীল সমাজ অনেকটা জায়গায় অনেকের কাছে এই হালের এখন অনেক কর্মকাণ্ডের জন্যে মানুষ এখানে কিছু কতিপয় ব্যক্তির জন্য এখন সুশীল কথাটা এখন খুব বিরক্তির উদ্রেক হয়। আমরা কি আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট আইডেন্টিফাই করতে পেরেছি? আর যতক্ষণ আমরা না করতে পারবো, নিজেদের মধ্যে হানাহানি করব, তাহলে তো বাইরের শক্তিরা
তারা তাদের স্বার্থের জন্য এখানে কিন্তু বারবার হস্তক্ষেপ করবে এবং এই দেশে কিন্তু অশান্তি হবে এবং মরলে সাধারণ বাংলাদেশি মরবে, আমরা হানাহানি করে মরবো এবং আমাদের দেশের থেকে কিন্তু আমাদের সমৃদ্ধি থেকে সুখ ও শান্তি থেকে আমরা বহু বছর পিছিয়ে যাব। আমি এই জায়গায় যেহেতু আমরা লোকাল পলিটিক্স বা লোকাল ইস্যু নিয়ে খুব একটা মানে আমাদের ডোমেস্টিক ইস্যু নিয়ে কথা বলতে চাই না, তারপরও এটা একেবারেই বৈশ্বিক এবং আঞ্চলিক রাজনীতির সঙ্গে সম্পর্কিত হয়ে দাঁড়িয়েছে যে রোহিঙ্গা ইস্যু যে ক্রাইসিসের মধ্যে আমরা আছি। আপনার সঙ্গে এর আগেও একটা সাথে আমরা আলাপ করেছিলাম। এতগুলো মানুষ এতগুলো বছর, কিন্তু আমরা কেন কিছু করতে পারছি না? আগের সরকার দাবি করতেন তারা তো খুবই শক্তিমান সরকার এবং গ্লোবালি খুব এন্ডোর্সমেন্ট তাদের ছিল বলে তারা দাবি করতেন, সবাই তাদেরকে তোয়াজ করতো, তো সম্মত করতো, এরকম একটা ভাব ছিল বা বিশ্ব পর্যায়ে নেতৃত্ব। এখনকার সরকার তারাও তো গ্লোবাল আইকন সরকার প্রধান হিসেবে আছে এবং আমরা তো ধারণাই করেছিলাম এক বছর আগে যে এক বছরের মাথায় হয়তো এক ঈদ থেকে আরেক ঈদে তাদের মিয়ানমারে গিয়ে ঈদ করবার কথা ছিল। কিন্তু বাস্তবতাটা কি আসলে, কেন আমরা পারছি না কিছু করতে? অনেক ধন্যবাদ। রোহিঙ্গাটা একটা বিশাল বা আদৌ এটার আছে কি না, নাকি এটা নিয়ে আমরা ইন্টারন্যাশনাল ফোরাতে আলোচনাও করব, অ্যাট দ্য সেম টাইম তাদের কাজটা আমাদের মধ্যে অ্যাবজর্ব করে নিতে হবে, এই বাস্তবতাই আমাদের মেনে নিতে হবে। সেটা যদি করতে হয় তার জন্য স্ট্র্যাটেজি এক হওয়া উচিত, আর যদি ফেরতেই পাঠানোর ব্যবস্থা করতে হয় সেটার জন্য আরেকটি স্ট্র্যাটেজি। আসলে কী করা উচিত, কী হচ্ছে? আমি গত বছর যখন প্রধান উপদেষ্টা বললেন যে আগামী ঈদ আপনারা মায়ানমারে গিয়ে করবেন, তখনই আমি কিন্তু একটা টক শোতে বলেছিলাম এটা ইম্পসিবল, এটা উইল নেভার হ্যাপেন। 2017 সালে যখন রোহিঙ্গারা প্রথমে বাংলাদেশে আসা শুরু করে তখন আমি এটার ইনচার্জই ছিলাম, আমি আর্ম ফোর্সেস ডিভিশনে ছিলাম, তা থেকে দেখেছি, রিসিভ করেছি। এবং 11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে এবং পৃথিবীর 50টা দেশের জনসংখ্যা 11 লক্ষর থেকে কম। বাংলাদেশের মতো একটা দেশ যারা 11 লক্ষ রোহিঙ্গাদের এখানে ভরণ পোষণ করছে, প্রাথমিকভাবে আমি খুবই আশাবাদী ছিলাম আমাদের প্রধান উপদেষ্টা তার কানেকশন, তার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এটা ব্যবহার করে এটা সমাধান করতে পারে কিনা। উনি ঠিকই জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসলেন ইত্যাদি ইত্যাদি, বাট আলটিমেটলি কিন্তু এটা সলিউশন হয় না এবং এত সহজে এটা হবেও না। এবং এই যে আইডল একটা জনগোষ্ঠী ওখানে বসে আছে, ইট ইজ এ বিগ থ্রেট টু বাংলাদেশ। এবং আমি তখন বলেছিলাম, আমি একটা টেস্ট করেছিলাম যে কত সহজে একজন রোহিঙ্গা এই কক্সবাজার থেকে বাংলাদেশ যে কোনো জায়গায় চলে আসতে পারে। আমি টেকনাফ থেকে 2টা রোহিঙ্গা পরিবার, একজনকে একটা বাসে, সিভিল বাসে, আর একটা মাইক্রোবাসে উঠালাম জাস্ট দেখার জন্য তারা কত সহজে চট্টগ্রামে আসতে পারে। তখন পুলিশ বলছিল যে আমাদের প্রতিমধ্যে 19টা চেকপয়েন্ট আছে, কোনো রোহিঙ্গা বের হতে পারবে না। এবং 2টা পরিবারই একদম চট্টগ্রামের কাছাকাছি চলে আসছে, তখন আমি আবার ফেরত নিয়ে গেলাম। দ্যাট ইজ হাউ ইজি ইট ইজ। এবং এর মধ্যে হাজার হাজার লক্ষর বেশি হবে বোধহয় রোহিঙ্গা অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে আসছে। এই পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা বিদেশে গেছে, ওখানে বিভিন্ন ক্রাইম করেছে, এটা দোষটা বাংলাদেশের উপর আসছে। এবং ইট ইজ এ UN সার্ভাইভস অন দিস সাচ ক্রাইসিস। আমার একটা অফিসারের ছোট ভাই IOM-এ চাকরি করতো এবং রোহিঙ্গা ক্রাইসিস শুরু হওয়ার পরে তার চাকরি চলে যায় এবং তার পরিবর্তে আরও 50 জন বিদেশি কক্সবাজারে পোস্টিং হয়। এরকম একটা টুরিস্টিক স্পটে চাকরি করার তো একটা সৌভাগ্যের ব্যাপার। এবং জাতিসংঘের জন্য এটা সমাধান হয়ে যাবে, এতগুলো জাতিসংঘের কর্মচারী চাকরি চলে যাবে এবং মায়ানমার এত সহজে নেবে না। এবং এটা কিন্তু হয়েছিল 77 না 78-এ একবার যখন একটা ইনফ্লাক্স হলো, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান হি টুক এ ভেরি স্ট্রং স্ট্যান্ড এবং হি গেভ সাচ এ থ্রেট, মায়ানমার ওয়াজ ফোর্সড টু টেক দেম ব্যাক। এখন আমরা এই অবস্থাতে আমরা তাদেরকে নিয়ে এসেছি, দে উইল নেভার গো ব্যাক, মায়ানমার উইল নেভার টেক দেম ব্যাক, আমার ধারণা। এবং আমি অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে দিস ইজ দি 4th টাইম উই আর কামিং টু বাংলাদেশ। প্রতিবার বাংলাদেশে আসি, আবার ফেরত যায়, আমার পরিবারের কিছু সদস্য মারা যায়, আবার আসি, আবার যাই, এবার আমরা যাবই না, এখানে যা হবে এখানে উইল ডাই হেয়ার, উইল নট গো ব্যাক। সো এইটার এত সহজ কোনো সমাধান নাই। এবং এখন আমরা তাদের বসে বসে খাওয়াচ্ছি, যেহেতু যাবে না, আই থিঙ্ক we should try to find out how we can utilize that, how they can contribute to the economy of বাংলাদেশ। তাদেরকে বরং প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় টেকনিক্যাল স্কিল দিয়ে let us try to get some benefit from this problem। এবং তারা হাইলি প্রোডাক্টিভ একটা রেস, আসছিল 10 লাখ, এখন দেখবেন যে এই হয়ে গেছে 12 লাখ, বিকজ ওদের দে আর ভেরি প্রোডাক্টিভ এবং তাদের জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায়। আমি মায়ানমারেও গিয়েছি, 3বার গিয়েছিলাম নেগোশিয়েট করতে। আমি বাংলাদেশ
ন্যাশনাল টিম ফর রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের মেম্বার ছিলাম। আমি 3বার ন্যাপিডোতে 2বার বাংলাদেশে আমি এটা নিয়ে নেগোসিয়েশন করেছি এবং আমি ওইটাতেই বুঝেছি যে দে উইল নেভার টেক দ্যাম ব্যাক। এবং আরাকান স্টেটও আমাদের নিয়ে গিয়েছিল। এবং মায়ানমারের প্রধান জাতিটা হচ্ছে বামার 68%, বাকি 32% হচ্ছে অনেকগুলা গ্রুপ। এবং তাদের শুধু এই রাখাইন স্টেটে না, বিভিন্ন স্টেটে যুদ্ধ চলছে, বিভিন্ন রকমের সমস্যা চলছে। এবং ভাই যেটা বললেন, ইট ইজ লাইকলি দ্যাট মায়ানমার উইল ডিসইন্টিগ্রেট, বিকজ বামারাই কিন্তু চালনা শক্তি। তারা আর্ম ফোর্সেস বলেন, ব্যুরোক্রেসি বলেন, ফরেন সব কিছুতেই তারা এবং বিভিন্ন উপজাতিরা চীন স্টেটে রাখাই, এবং এদের বাংলাদেশের রোহিঙ্গা যেরকম এসেছে, ভারতে কিন্তু 303 লক্ষ 1962-তে তারা বিতাড়িত করেছে। চীনেও কিন্তু প্রায় 5 লক্ষ মায়ানমার থেকে গিয়েছে। আবার আপনার 1,77,000 থাইল্যান্ডে গিয়েছে। সো ইট ইজ এ বিগ প্রবলেম ফর মায়ানমার। আমাদেরকে এখন কি সমাধান? এখন আমি মনে করি যে এটা ফেরত যাওয়াটা, আইদার উই হ্যাভ টু পুশ দেম ব্যাক and say that you cannot stay here, or we integrate them into our system and try to get some benefit from their presence. পারভেজ কামরুল আব্বাসী, এটার উপরে আমরা শেষের দিকে একদম শেষের দিকে আমার কাছে মনে হয় হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে টিকিং টাইম বম। এটা আপনার প্রোগ্রামে বহুবার বলেছি, যারা দেখতে চাই ইচ্ছুক দর্শকরা ওই প্রোগ্রামগুলো দেখতে পারে। একমত হচ্ছে যে এখানে হচ্ছে আমরা একটা স্ট্র্যাটেজিক ব্লান্ডার করেছি। তখন তো এটা যে পলিটিক্যাল একটা গেমসম্যানশিপ ছিল, কারণ নির্বাচন সামনে আসছিল, তখন হচ্ছে আগের সরকার এই কাজটি এখানে এটা করেছে, এবং তখন আমাদের চিহ্নিত করা হচ্ছে সেই সব বুদ্ধিজীবীরা যারা এখানে হচ্ছে হাততালি দিয়েছে, বা যারা হচ্ছে নীতি নির্ধারকরা বলেছে যে আপনি নোবেল প্রাইজ পাবেন, আপনি এটা করে ফেলেন। ওই যে একজন পেয়েছে বাংলাদেশে নোবেল প্রাইজ, আমাকেও এটা নোবেল প্রাইজ পেতে হবে। তো বিশ্ব শান্তি ইত্যাদি এইগুলো করতে গিয়ে আমাদের দেশে শান্তি চলে গেছে। এবং আরেকটা ওনার সাথে আমি কথা একদম একমত যে প্যালেস্টাইনের এখানে যে একটা বিশাল অংশ কিন্তু এখানে জনসংখ্যা কিন্তু হচ্ছে জর্ডানে এখানে আছে এবং লেবাননে আছে। দুটো দেশে কিন্তু গৃহযুদ্ধের অবস্থা হয়েছিল। এবং 1970 সালে আপনার যদি মনে থাকে, বা ওই রকম সময় ব্ল্যাক সেপ্টেম্বর হয়েছিল ওখানে, যখন পাকিস্তানি সোলজার, এই আমাদের যে পরে যে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক হয়েছিলেন, উনি গিয়ে নেতৃত্ব দিয়েছেন যে জর্ডানে তো প্রায় এখানে হচ্ছে যে কিং হোসেন কিন্তু প্রায় সরিয়ে ফেলেছিল প্যালেস্টিনের পিএলওরা, এবং তারপর হচ্ছে প্যালেস্টিনদের উৎখাত করা হচ্ছে। লেবাননে প্যালেস্টিনিয়ানদের এখানে প্রেজেন্সের জন্য কিন্তু ইসরায়েল বারংবার কিন্তু হচ্ছে লেবাননে ইন্টারফেয়ার করছে, এবং এখানে কিন্তু দেশে অলসো অ্যানাদার সিকিউরিটি প্রবলেম। তো এখন আমাদের এখানে সমস্যা হচ্ছে যে বাংলাদেশে তো 101টা অর্থনৈতিক সমস্যা আছে, ভূ রাজনৈতিক সমস্যা আছে, তারপর হচ্ছে যে আমাদের রাজনৈতিক সমস্যা আছে, এবং ভুললে চলবে না আমাদের তো পার্বত্য চট্টগ্রামেও তো এখানে কিছুটা হতে যে জেনুইন এবং কিছুটা ম্যানুফ্যাকচার অসন্তোষ আছে, যে এখানে হচ্ছে পাহাড় এবং সমতলের মানুষের মধ্যে এখানে একটা পার্থক্য আছে, বা মতের পার্থক্য আছে, পারসেপশনের সমস্যা আছে, এটাও তো অ্যাড্রেস করতে হবে। এর মধ্যে এই গোদের উপর বিস্ফোরা যে এখানে যে 12 লাখ যে এখানে রোহিঙ্গা থেকে এখানে আমরা দিয়েছি, ওদেরকে আমরা অ্যাবজর্ব করবো, তো আমাদের তো অর্থনীতির কোথায় আছে, যেখানে আপনার এখানে 2,37,00,000 লোকের হচ্ছে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে আছে, যেখানে বাংলাদেশের 18 কোটির মধ্যে 25% লোক হচ্ছে যে আপনার হচ্ছে দারিদ্র সীমানার নিচে আছে, যেখানে IMF এর হচ্ছে 8টি সবচেয়ে বড় হচ্ছে এখানে হচ্ছে ঋণগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের এখানে তালিকা আছে। তো এইরকম একটা জায়গায় আমরা এখানে কিভাবে করব? এবং এখানে হচ্ছে শুনতে খারাপ লাগলো যে চাচা আপন যান বাঁচা। আপনি যদি এই ভূ রাজনীতির খেলা দিয়ে আমি বলবেন যে আমি রাখাইন স্টেট ক্রিয়েট করবো রোহিঙ্গাদের জন্য, আরাকান আর্মি যেখানে ভাই আরও ভালো জানতে পারে, ওরা হচ্ছে একটা কমব্যাট হার্ডেন্ড ভেটারান, এবং ওরা কিন্তু ইন্টারন্যাশনাল কনভেনশন দ্বারা কিন্তু ওরা কোনো মতো রেস্ট্রিকশন নাই ওদের। এবং ওখানে কিন্তু একটা জিনিস আছে যে বামার সম্প্রদায় যে বলেন বা আরাকান আর্মি যেখানে নেতৃত্ব যারা দিচ্ছে, তারা কিন্তু এই রাখাইনরা তারা উভয় কিন্তু একটা ব্যাপারে কিন্তু হচ্ছে আছে যে এই রোহিঙ্গাদের প্রতি তাদের বিতৃষ্ণা। তো আমরা কিন্তু এখানে এখানে চায়না ইন্টারমিডিয়েশন নিয়ে এটাকে শেষ করা উচিত, নাহলে হচ্ছে যে আমাদের ওদেরকে অ্যাবজর্ব করে ফেলি, নাহলে বাবা ওদেরকে বিতাড়িত করি, এর বাইরে কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে তাদের হালুয়া রুটির উপর এখানে লাথি পড়বে। এখানে যে এটার উপর রোহিঙ্গাদের ব্যাপারে বিষয় করে যে এখানে অনেকে এনজিও ব্যবসা শুরু করে ফেলেছে, ওটা তো বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে মানে খারাপভাবে বলে শুনতে, এটা তো আমাদের নিরাপত্তাজনিত সমস্যা। এখন তো এখানে শেখ হাসিনা সরকার চলে গেছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যতদিনই হোক, এখানে অন্তর্ধান যতক্ষণ না হয়, তারপর এখানে নির্বাচিত সরকার যদি আসে, আলহামদুলিল্লাহ, আমি চাই এখানে আসুক, তারপরে তো ওই ঝামেলাটা থাকবে। তো এটার উপরে তো আমাদের কোনো আপনি রাজনৈতিক দলকে সবগুলোকে একসাথে করে বলেন যে আমাদের কি এখানে কমন কনসেনসাস আছে, ঐকমত্য কমিশন কি কাজটা করেছে এখানে। আমি আপনাকে এটার ব্যাপারে তো এটা ঐকমত্য দরকার ছিল।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং মেজর জেনারেল মনিরুল ইসলাম আকন্দ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক শেষ করে আমার অতিথিরা চুলচেরা বিশ্লেষণ করেছেন। আমার একটাই কথা যে প্রথমত যে বৈশ্বিক বাস্তবতা বা আঞ্চলিক আবহাওয়ার মধ্যে আমরা বাস করি, তাতে এই ভূরাজনীতিটা বোঝা, উপলব্ধি করা এবং সার্বক্ষণিক ফলো করাটা আমাদের জাতীয় কর্তব্যের মধ্যে আমি মনে করি, বিশেষ করে নীতি নির্ধারকদের জন্য বা পলিসি ইস্যুজ নিয়ে যারা কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের স্বার্থ আসলে আমাদের দেখতে হবে। প্রত্যেকটা দেশ তার স্বার্থ থাকে, অন্যকে অভিযুক্ত করবার আগে আমি আমার স্বার্থ কতখানি সংরক্ষণ করতে পারছি সেটা প্রধান বিবেচ্য বিষয়। এবং এই জায়গাটাতে আবার আমাদের স্বার্থ মানেই হচ্ছে কোনো ব্যক্তির স্বার্থ নয় বা কোনো গোষ্ঠী বা কোনো দলের স্বার্থ নয়, দেশের স্বার্থ। এবং আমার অতিথিরাই বলছিলেন যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কি সেটা আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি। এবং এই পুরো আলোচনার মধ্যে আমাদের নিরাপত্তার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা সব ধরনের সফট এবং হার্ড সিকিউরিটির ইস্যু, এবং সেখানে এই নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাদের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে সার্বিক দিক থেকে শক্তিশালী করাটাও বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামী দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা, বিশেষ করে ভবিষ্যতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, যদি নির্বাচনটা ঠিকঠাক মতো হয়, তাদের এখন থেকে এই বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে কাজ করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।